সত্যি করে বলো তো, তুমি পুরুত না রেফারি? প্রায় গায়ের ওপর উঠে কথাটা জিজ্ঞাসা করল শিলা। এই মেয়েটাকে খুব ভয় পায় বিজন। ওদের পাশের বাড়িতেই থাকে। ওর বর জাহাজে চাকরি করে, 6-7 মাস পর পর আসে। একটা ছেলে আছে শিলার, নাম শঙ্কু, ক্লাস 5-এ পড়ে। শিলা যেন কেমন, বিজনকে দেখলেই কেমন একটা চোখে তাকায়। আশপাশের কেউ না থাকলে আঁচল ফেলে দেয়। বাড়িতে কারণে অকারণে মায়ের কাছে এসে বসে থাকে। ফাঁক পেলে বিজনকে একটু ছুঁয়ে যায়, কানের কাছে মুখ নিয়ে এসে বলে, তোমার দেশটাই ভিজে নাকি? এসব অশ্লীল কথা ভালো লাগে না বিজনের। 40 বছর বয়স ওর, চাকরি বাকরি করে না, পুজো করে বেড়ায় বাড়ি বাড়ি, আর ফুটবল মাঠে রেফারিং করে। এর সঙ্গে আছে মায়ের পেনশন, তাতে চলে যায় কোনো মতে। কিন্তু বিজন বোঝে এভাবে যাবে না বেশি দিন। মা মারা গেলে, পেনশন বন্ধ হয়ে গেলে ও মাঠে মারা যাবে। এই অঞ্চলের মাথা সুধাময় বাগচি বিজনকে খুব পছন্দ করে। ওর বাড়িতেই বিজন মাসিক 5,000 টাকার বিনিময়ে রোজ সকালে পুজো করে। সুধাময় বলেছে গঙ্গার পাড়ে পোড়ো বস্তি উঠিয়ে সেখানে যে রিসর্ট হবে তাতে কেয়ারটেকারের কাজটা ওকেই দেবে। কিন্তু বস্তি ওঠানো ঝক্কি অনেক, বিশেষ করে টম আছে তো। টম, অজিতেশ মাইতি, ওদের হায়েতপুরে নাম করা ছেলে। যেমন ফুটবল খেলে তেমন মারকুটে। আবার কি একটা সংস্থাও যেন করে, তারাই পোড়ো বস্তির বাচ্চাদের পড়ায়। টম বস্তি উচ্ছেদের বিরুদ্ধে। এই নিয়ে টম আর সুধাময়ের মধ্যে একটা ঝামেলা ভাতের মতো ফুটছে। বিজন এসব থেকে দূরে থাকে। ও সামান্য মানুষ, ঝুট ঝামেলা চিরকাল এড়িয়েই চলে। আর এড়িয়ে চলে বলেই তো টমের বড়দি রুবির সঙ্গে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারেনি। মায়ের আপত্তি জেনে ও সরে এসেছিল। সে প্রায় 15 বছর আগের কথা। তারপর রুবির বিয়ে হয়ে গিয়েছিল হাওড়ার দিকে। সেই বিয়ে টিকেছিল বছর 5। তারপর ডিভোর্স হয়ে যায়। কী কারণে হয় কে জানে। তবে রুবি 1 বছরের বাচ্চা নিয়ে ফিরে আসে ওদের হায়েতপুরে। রুবির এখানে একটা লেডিস টেলারিং শপ আছে, তাতে 4টে মেয়ে কাজ করে। শুধু হায়েতপুর নয়, আশেপাশের অনেক জায়গা থেকে রুবির দোকানে জামা কাপড় বানাতে আসে মহিলারা। ওর দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বিজন দেখে চশমা চোখে গম্ভীরভাবে বসে রয়েছে রুবি। চুলে একটু রূপলি আভা। বয়স হলেও আজও রুবিকে দেখলে বুকের ভেতরটা কেমন করে বিজনের। সে স্কুলে পড়ার সময় রুবিকে দেখলে যেমন করত, ঠিক তেমনটা। মনে হয় বুকের মধ্যে কেউ যেন হাজার হাজার কাঁচের গুলি গড়িয়ে দিয়েছে। মনে পড়ে একবার দুর্গাপুজোর ভিড়ে রুবির পার্স ছিনিয়ে নিয়ে পালানো একটা ছেলের পিছনে এমন ভিড় ঠেলে দৌড়েছিল বিজন, শেষে দমকলের কাছে গিয়ে ধরে ফেলেছিল ছেলেটাকে। আর যা পিটিয়েছিল না! তবে ওই একবারই বিজন অমন করেছিল। তারপর আর কোনোদিন ওর মধ্যকার সেই সাহসী মারকুটে ছেলেটা বেরোয়নি। চিরকাল নত হয়ে থেকেছে। এমনকি হায়েতপুরের গঙ্গার পাশে যে চার্চ আছে, সেখানে রুবির বিয়েতেও ওকে বন্ধুরা জোর করে নিয়ে গিয়েছিল। রুবি ওর দিকে এক ঝলক তাকিয়েছিল। কোনো ছেলে নিজের প্রাক্তন প্রেমিকার বিয়েতে যায়, সেই দৃষ্টির মধ্যে যে কি তীব্র ঘৃণা ছিল! ওদের সম্পর্ক থেকে বিজনের বেরিয়ে আসাটা রুবি কিছুতেই মেনে নিতে পারেনি। সেই তখন আর আজকের দিন রুবি যেন আর তাকে দেখেও দেখে না। বিজন কি কাঁচের তৈরি না হাওয়ার? ওকে কি চোখে দেখা যায় না? আসলে জীবনে মানুষ যখন সফল হতে পারে না, তখন আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। বিজনও কি তাই হচ্ছে? এসব ভাবতে ভাবতেই আজ বাজার থেকে ফেরার পথে রবীন্দ্র সুইমিং পুলের ক্লাবের গলিতে ঢুকে পড়েছিল। আর সন্ধ্যের অন্ধকার গলিতেই ধরেছে শিলা। ক্লাবের টানা দেয়ালের মাঝে একটা খাঁজ আছে,
সেই খাঁজের মধ্যে শিলা ওকে প্রায় চেপে ধরেছে। বিজন যে কি করবে। শিলা ফিসফিসে গলায় বলল, তুমি এমন ম্যাদা মারা কেন? আমি কি চাই বোঝো না? এত করে ডাকি, তাও আসো না কেন? বিজন নিজেকে যতটা সম্ভব সংকুচিত করে দাঁড়িয়ে আছে। শিলার গায়ের থেকে পাউডারের গন্ধ আসছে। ভালো লাগছে না ওর, কেমন যেন গা গুলিয়ে উঠছে। শিলা আরও কাছে এগিয়ে এলো। ওর বুকটা বিজনের বুকে একবার স্পর্শ করালো। শিলা একটা হাত দিয়ে ধরল ওর হাত, বলল, আমি খুব খারাপ না? নিজের থেকে আগ্রহ দেখাই বলে আমাকে সস্তা ভাবো। বিজন যে কি বলবে এভাবে ও যে ভাবতে পারে না, এত জটিল করে ভাবতেও পারে না। ও শুধু নিজের ভালো লাগা আর খারাপ লাগাটুকুই বোঝে, আর তো কিছু বোঝে না। সেখানে শিলা এসব কি বলছে? শিলা এবার খামচে ধরল বিজনের জামাটা, বলল, নিজেকে খুব বড় ভাবো না? নিজেকে তুমি। আচমকা গলির মুখে টর্চের আলো এসে পড়ল ওদের গায়ে, আর শুনল 3-4টে গলার হল্লা। কে রে ওখানে? এই শালা, কি করছিস? শিলা ছিটকে গেল সঙ্গে সঙ্গে, আর ভয়ে বিজন দেয়ালের গায়ে যেন সিটিয়ে গেল। ও দেখল 4টে ছেলে এগিয়ে আসছে ওদের দিকে। একজনের হাতে টর্চ, অন্যদের হাতে মোবাইলের আলো। এ মাল যে রেফারি! অন্ধকারে কি করছিলে কাকা? পেনাল্টি শট মারছিলে? একটা ছেলে সামনে দাঁড়িয়ে অশ্লীল মুদ্রা করল। শিলা বলল, এই তোমরা কে? আমরা কে? অন্ধকারে নোংরামো করা হচ্ছে আর বলছো আমরা কে? এই মাধব, রেকর্ড কর। মাধব নামে ছেলেটা মোবাইলে রেকর্ডিং অন করল। বিজন বলল, ভাই এসব কি করছো? তোমার পুড়কি বেড়েছে আর আমরা কি করছি? শালা এই ক্লিপ ভাইরাল করে দেব। অন্ধকারে নোংরামো করা হচ্ছে বাঞ্চত। বিজন কি করবে বুঝতে পারছিল না। ওর হাত পা কাঁপছে। এসব ছেলেপিলেরা ভীষণ নিষ্ঠুর হয়, সামান্য কিছুতেই যা খুশি তাই করতে পারে। বিজনের দিশেহারা লাগল। এবার কি করবে? ওরা কি টাকা চায়? তার কাছে মেরে কেটে 50 টাকা আছে, তাতে কি হবে? একটা ছেলে এসে এবার কলার ধরল বিজনের। বাচ্চা ছেলে, বয়স বড়জোর 19 কি 20, কিন্তু এই টর্চের আলোতে দেখা গেল তার হিংস্র উল্লাস, যেন ভয়ঙ্কর কোনো কাণ্ড ধরে ফেলেছে। বল বাঞ্চত, কি করছিলি অন্ধকারে, বল! ছেলেটা বিজনকে দেয়ালে চেপে ধরল। দলে থাকলে বিড়ালও যে বাঘ হয়ে যায় সেটা জানে বিজন। ওর ভয় হচ্ছে গলিতে আরো লোক না জড়ো হয়। আমি তো কিছু করিনি ভাই, প্লিজ এমন করো না, বিজন কোনো মতে বলল। শালা! ছেলেটা ঠাস করে চড় মারল বিজনের গালে। বিজনের মনে হলো কেউ যেন তার গালে লোহার পাত ঘষে দিয়েছে। আজ শালা তোমাদের! ছেলেটা আবার হাত তুলল, কিন্তু মারার আগেই গলির অন্য প্রান্ত থেকে একটা আওয়াজ এলো। কে রে ওখানে? কি করছিস? কে? বিজন দেখল ছেলেগুলো থমকে গিয়েছে। দেখল ওদের দিকে দ্রুত পায়ে হেঁটে আসছে টম, আর ওর পিছনেই রুবি। সুধাময়ের বাড়িটা বিশাল। লোহার গেট দিয়ে ঢুকে একদিকে বড় বাগান, বাগানের পাশে পুকুর, পুকুরের উল্টো দিকে মন্দির। সেখানে রোজ সকালে পুজো করে বিজন। ওকে সাহায্য করে বাড়িরই একটা ছেলে, গোপাল। সাহায্য মানে প্রসাদের ফল কেটে দেওয়া, বাগান থেকে ফুল তুলে দেয়া, এই আর কি।
আজ পুজোর পরে গোপাল বলল, বিজনদা, তোমরা রেফারিরা ভালো প্লেয়ারদের গার্ড করে খেলাও না? হ্যাঁ তো, বিজন বলল। বিউটিফুল গেম হলো ফুটবল, তার বিউটি ধরে রাখে ভালো প্লেয়াররাই, তাই তাদের গার্ড করে দেওয়া দরকার। পেলেকে যেভাবে ৬৬ ওয়ার্ল্ড কাপে মারা হয়েছিল, মারাদোনাকে যেভাবে ৮২ ওয়ার্ল্ড কাপে উত্ত্যক্ত করা হয়েছিল, তাতে ফুটবলেরই ক্ষতি হয়েছে। কিন্তু ৮৬-তে যেই করা হলো রেফারিরা, অমনি ফুল ফুটল মাঠে। গোপাল বলল, তোমার একটা মোবাইল থাকলে এখনকার কত ম্যাচ তুমি দেখতে পেতে। তুমি যে কি না বিজনদা, আজকালকার দিনে তোমার মোবাইল নেই, তুমি এক পিস আইটেম। বিজন কথা না বলে শুধু হাসল। তারপর প্রসাদের বারকোষটা নিয়ে উঠল। মন্দির থেকে সোজা ওকে যেতে হয় সুধাময়ের অফিসে, বাড়ির নিচের তলায় সেটা। সেখানে সবাইকে প্রসাদ দিয়ে ও যায় দোতলায়। সুধাময়ের মা, স্ত্রী আর 2 মেয়ে ওখানে থাকে, সঙ্গে কাজের লোকজনও রয়েছে। তাদের সবাইকে প্রসাদ দেয়। তারপর বারকোষটা ঠাকুর ঘরে রেখে পুকুরে হাত পা ধুয়ে ওর ছুটি। সুধাময় স্ত্রীকে বৌদি বলে ডাকে বিজন। খুবই শান্ত আর ভালো মহিলা। স্বামীর ভয়ে কিছুটা তটস্থ থাকে। তা বৌদিরা দোষ কি? এই হায়েতপুরের বেশিরভাগ লোকই সুধাময়ের ভয়ে তটস্থ। তার উপর সুধাময় নাকি সামনের বছর বিধানসভা নির্বাচনে দাঁড়াবে। একবার এমএলএ হয়ে গেলে তো হাতে মাথা কাটবে মানুষজনের। বিজন মনে মনে ভাবে, এমন একটা দাবা খাওয়া মানুষ যদিও হতে পারত, তাহলে সারা জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হতো না। কিন্তু পাশাপাশি এটাও বোঝে, ওর মধ্যে সেই বারুদ নেই, নাকি আছে, কিন্তু সেটা ভেজা। আবার শিলার কথাটা মনে পড়ে গেল ওর। ওহ, সেদিন সন্ধেবেলা টম না এলে কি বিপত্তি যে হতো। টম এসে ছেলেগুলোকে সামলেছিল। সামনে দাঁড়িয়ে মোবাইলের ভিডিওগুলো মুছিয়েছিল। তারপর যাওয়ার আগে বলেছিল, আমি জানি তুমি কিছু করনি বিজনদা, তুমি নিশ্চিন্তে থাকো। বিজনের অসহায় লাগছিল। রুবির চোখে কেমন একটা ঘৃণা, যেন বিজন সবে নর্দমা থেকে উঠে এসেছে। তারপর থেকে মাঝে মধ্যেই রুবির ওই দৃষ্টিটা দেখতে পায় বিজন। আচ্ছা, সেই দৃষ্টিতে কি শুধু ঘৃণাই ছিল? কষ্ট কি ছিল না একটু? বারকোষটা নিয়ে সুধাময়ের বড় অফিসে এসে ঢুকল বিজন। আর ঢুকেই থমকে গেল। দেখল টম দাঁড়িয়ে রয়েছে। সুধাময়ের চোখ মুখ লাল, কপালের শিরা ফুলে উঠেছে। টম বলল, আপনাকে ভালোভাবেই বলছি জেঠু, পোড়ো বস্তিতে হাত দেবেন না। গরিব মানুষেরা থাকে ওখানে, অধিকাংশই জেলে সম্প্রদায়ের। কিছু মাঝিও আছে, নদীই ওদের রুটি রোজগার। ওদের পেটে লাত মারবেন না, তা আমি হতে দেব না। সুধাময় বলল, ওদের তো আমি নতুন জায়গা দেব, তোর এত কথা বলার কি আছে? নতুন জায়গা? সে তো বেলপুকুরের ভেতরে, নদী থেকে 5 কিলোমিটার দূর। সেখান থেকে নদীতে এসে কাজ করবে? পলিটিক্যাল কানেকশন আছে বলে আপনি যা না তাই করবেন? আমরা হতে দেব না। কত লাগবে তোর? বস্তি অবধি পাকা রাস্তা আছে, নদীর অমন বাঁক, কি সিনিক বিউটি। রিসর্ট হলে কর্মসংস্থান হবে। ওই 20-30টা ঘরের জন্য অতগুলো লোকের রুটি রুজির কথা ভাববি না তুই? গড়পোতার দিকে করুন, টম বলল। ওখানে সিনিক বিউটি আরও বেশি, জায়গাও অনেক। আরে পাঁঠা! সুধাময় দাঁড়িয়ে উঠল। ওদিকে কমিউনিকেশন নেই, ভাঙা বাঁধের রাস্তা শুধু। ফালতু কথা বলিস কেন? যা বলছি শোন, কত নিবি বল, ঝামেলা করিস না।
সবাই কি আর চোর জোচ্চোর হয় জেঠু? যা বললাম মনে রাখবেন, বেকার ঝামেলা বাড়াবেন না। টম আর না দাঁড়িয়ে হুড়মুড় করে বিজনকে প্রায় ধাক্কা দিয়েই বেরিয়ে গেল। সুধাময় দাঁতে দাঁত ঘষল। শুয়োরের বাচ্চা! ফুটবল নিয়ে থাকলে ভালো করত, কিন্তু না, পিপিলিকার পাখা হয়েছে, এবার মরবে। আজ ইস্টবেঙ্গল আর ভাতৃসংঘের খেলা ছিল। অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব ছিল বিজনের। খেলা সেরেই টেন্টেই ভেজিটেবিল স্যুপ আর হাফ রুটি খেয়ে বেরিয়ে পড়েছিল। সেখান থেকে বাসে করে বালিগঞ্জ স্টেশনে এসে ট্রেন ধরে হায়াতপুরে আসতে আসতে রাত 8টা বেজে গিয়েছে। স্টেশনে নেমে কালিদার চায়ের দোকানে একটু দাঁড়ায় বিজন। আজও তাই করল। চারিদিকে লোডশেডিং হয়ে আছে, আশপাশে লোকজনও কম। বিজন এক ভাঁড় চা খেয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার গো কালিদা, সব এমন ফাঁকা ফাঁকা? কালিদা বলল, আর বলো না, দুপুরে খুব মারামারি হয়েছে। কলকাতা থেকে প্র্যাকটিস সেরে টম এসে স্টেশনে নেমেছিল 2:30 নাগাদ। ওই বটতলার কাছে সুধাদার ছেলেপিলেরা ওয়েট করছিল। ব্যাস, ওকে ধরে ফেলে, তুলে নিয়ে গিয়েছিল পাম্প হাউসের পিছনে। ওদিকে পোড়োবস্তির 2টো ছেলে দেখে নিজেদের ছেলেপিলেদের খবর দেয়। তারপর যা মারামারি হয়েছে ভাবতে পারবে না। সেই 70 সালের পর এমন ক্যালাকেলি এই অঞ্চলে আর হয়নি। সুধাদার 4টে ছেলে হাসপাতালে ভর্তি। টম নাকি একাই 2টোকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। পুলিশ এসেছিল, তবে কাউকে ধরেনি। দুদিক থেকেই চাপে আছে তো। তারপর থেকে গোটা এলাকাটা টেন্স হয়ে রয়েছে। চা শেষ করে আর দাঁড়ালো না বিজন। এত কিছু হয়ে গেছে এর মধ্যে। এখান থেকে সর্দার পাড়ার ভেতর দিয়ে ওদের বাড়ি হেঁটে 15 মিনিটের পথ। সামনেই পূর্ণিমা, চাঁদ বাড়ছে, আকাশ উপচে আলো এসে নেমেছে মফস্বলের আনাচে কানাচে। পিন্টাদের সারি সারি সুপুরি গাছগুলোকে এই জ্যোৎস্নার মধ্যে কি অদ্ভুত সুন্দর লাগছে। কংক্রিটের আঁকাবাঁকা পথ সাদা ফটফট করছে। আশপাশের ঝোপের মধ্যে থেকে ফুলের গন্ধ আসছে। মাধবীলতা কি? বিজনের মনে হচ্ছে এই চড়াচড়ে যেন আর কেউ নেই। গাছগুলোর মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথে ও একমাত্র পথিক, ঠিক যেন ওর জীবন। ওর মনে হলো, রিসর্টটা কি হবে না? সুধাময় বলেছিল ওকে একটা কাজ দেবে, 1015 টাকার মতো মাইনে পাবে। রিসর্টটা হলে ভালো হয়, কিন্তু টম যা করছে তাতে হবে কি? বিজনের নিজের এই মনোভাবটা নিজেরই কেমন লাগলো। ও কি লোভী হয়ে গিয়েছে? পোড়োবস্তির লোকজনের কি হবে এ কথা একবারও ভাবছে না। মা ওকে বলে নিজের দিকটা দেখতে, কালিদাও, এমনকি কলকাতার মাঠে যে কজন বন্ধু আছে তারাও বলে। কিন্তু বিজনের যে মনে পড়ে যায় ছোটবেলার সেই সকালটার কথা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ওদের স্কুলে হেড স্যার বলেছিলেন, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকেই আমরা পরের তরে। সেদিন হাওয়া দিচ্ছিল খুব। বর্ষার মেঘ ভেঙে বেরিয়ে এসেছিল নীল আকাশ। আর তার আলোয় ও দেখেছিল ছোট্ট রুবি মেয়েদের লাইনে দাঁড়িয়ে। হাওয়ায় উঠছে ওর চুল, আকাশি শাড়ির ছোট্ট আঁচল। সেই ক্লাস 5-এর বিজনের মনে হয়েছিল, স্যারের কথাগুলো ঠিক। শুধু নিজের কথা ভাবাটা সত্যিকারের মানুষের মতো কাজ নয়। ওকে অনেক ভালো মানুষ হতে হবে, ওকে সৎ মানুষ হতে হবে। রুবি যেন চিরকাল জানে ও একজন ভালো মানুষ।
রুবির কথা ভাবতে ভাবতেই আচমকা রুবি চলে এলো ওর সামনে। ডান দিকে চিরদার বাড়ির লোহার গেট খুলে রুবি বেরিয়ে এসে দাঁড়ালো রাস্তায়। বিজন বিদ্যুৎ পৃষ্ঠ হল। এই জ্যোৎস্না, বাতাসে ছড়িয়ে থাকা মাধবীলতার গন্ধ, এই নরম হাওয়া কতদিন পরে যেন পৃথিবীতে ফিরে এলো। বিজন স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মনে হলো আজ কোনো উৎসব। রুবি নিজেকে সামলে নিল দ্রুত। তারপর মাথা নামিয়ে পাশ কাটিয়ে চলে গেল, একটাও কথা না বলে। বিজনের ইচ্ছে হলো কিছু কথা বলে, কিন্তু পারল না। শুধু দেখল জ্যোৎস্নার মধ্যে মাথা নিচু করে চলে যাচ্ছে রুবি। গোলাপি তাঁতের শাড়িতে ওকে যেন মাধবী ফুলের মতোই লাগছে। বিজন ভাবল, রুবির চোখে আজ কেমন দৃষ্টি ছিল, ঘৃণার না কষ্টের? বিজনের বাড়িয়ে দেয়া বারকোজ থেকে একটা শশা আর সন্দেশ তুলে নিয়ে সুধামায় পাশে বসে থাকা ওর ডান হাত মলয়কে বলল, তুই শিওর তো? মলয় বলল, দাদা আমি খবর নিয়েছি, আজকে ম্যাচ আছে ওর। 4:30 থেকে শুরু করে 6:30 শেষ হবে। মোহনবাগানের মাঠে ম্যাচ। সাধারণত খেলা শেষ হওয়ার 1 ঘন্টা পরে ও বেরোয়। ও খেলবে তো? মলয় বলল, ওদের ম্যাচটা ভাইটাল। জিতলেই লিগের 3rd পজিশনে উঠে যাবে। ওদের কোচ টম ওকে নামাবেই। ওর মতো স্ট্রাইকার এখন কে আছে? সামনের বছরই বড় দলে খেলবে। সামনের বছর? সুধাময় বাঁকাভাবে হাসল। তোরা আশপাশে ফিল্ডিং লাগাবি, কিন্তু 6:15 পর। ম্যাচ এমন সময় শেষ হবে, তারপর 7টা নাগাদ যেই টেন্ট থেকে বেরোবে অমনি তুলে নিবি, সোজা ফারাক্কার দিকে নিয়ে যাবি। সেখানে মেরে নদীর জলে কোথাও ফেলে দিবি। শুধু তোদের মোবাইলগুলো যেন হায়েতপুরেই থাকে। আর ওর মোবাইলটা ওকে তোলার পর ওর থেকে নিয়ে রাস্তায় ফেলে দিবি, বুঝেছিস? মলয় উত্তেজিতভাবে ঘাড় নাড়ল। একদম শেষ দাদা। তোর টাকা চাই? না, চাই না। সুধাময় চোয়াল শক্ত করল। মালটাকে সরাতেই হবে। ফালতু ক্যাচাল বাঁধাবি না। আজ রাতেই কাজ সারবি। আমি বলে রাখবো, 2টো গাড়ি তুলে নিবি ভুবনের গ্যারেজ থেকে। নাম্বার প্লেট পাল্টানোই থাকবে, কোনো চিন্তা নেই। এখনই বেরিয়ে যা। বারকোশটা সবার সামনে ঘুরিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালো বিজন। ওরা কি সাবলীলভাবে কথাগুলো বলছে, তাও ওর সামনে। ও কি সত্যি অদৃশ্য, নাকি ওকে আর কেউ মানুষ বলেই ভাবে না? বিজনের হাত কাঁপছে। বারকোশটা যেন প্রচণ্ড ভারী মনে হচ্ছে। আজকে টমকে মারবে ওরা। আজ তো সত্যিই ম্যাচ আছে। টমদের ক্লাব রূপলী শিবিরের সঙ্গে সত্যম এফসির। আর শুধু তাই নয়, আজকের ম্যাচে রেফারি সে তো নিজেই। বিজন ঘড়ি দেখল, আর 2 মিনিট বাকি আছে। ও সঙ্গের অ্যাসিস্ট্যান্ট রেফারি দুজনকে ইশারা করে ড্রেসিং রুম থেকে বেরিয়ে মাঠের দিকে হাঁটা দিল। আজ হাওয়া দিচ্ছে বেশ, সঙ্গে নরম রোদ্দুর। এসব ভালো লাগে বিজনের, কিন্তু আজ তত ভালো লাগছে না। বরং খুব টেনশন হচ্ছে। প্রায় 5:30 বাজে। সুধামায়ের খুনিরা কি এতক্ষণে এসে গিয়েছে, নাকি সময় মতোই আসবে? চোয়াল শক্ত করল বিজন। দেখল 2 দল মাঠে নামছে। সত্যম এফসির প্লেয়াররা নীল হলুদ জার্সি পরেছে,
আর রূপলী শিবির পড়েছে সাদা। খেলার ফলাফল এখনও পর্যন্ত 1-1 চলছে। টম যথেষ্ট ভালো খেলছে। সত্যম এফসির ডিফেন্স টমকে আটকাতে হিমশিম খাচ্ছে। সেকেন্ড হাফের খেলা যে হাড্ডাহাড্ডি হবে সেটা বোঝাই যাচ্ছে। মাঠে নামার আগে সুহাস নামের অ্যাসিস্ট্যান্ট রেফারিটি ওকে বলেছিল, বিজন, সেকেন্ড হাফ কিন্তু খুব টাফ হবে। রূপলীর ওই নাটা ছেলেটা দেবাশিস কিন্তু হেব্বি কোনই চালাচ্ছে দেখো। কাঁটায় কাঁটায় 5:30 সেকেন্ড হাফ শুরু হয়ে গেল। সত্যম এফসির কিপো নামে বিদেশি ছেলেটা বলটা ব্যাক পাস দিয়ে আচমকা দৌড় শুরু করে দিল, আর পিছনে ঠেলা বলটা সত্যম এফসির লম্বা মতো রাইট হাফ জয়নাল কিপোকে লক্ষ্য করে চিপ করল। বিজন দেখল বলটা একটু উঁচু হয়ে পড়ছে কিপোর পায়ে। ঠিক তখনই দেবাশিসকে লাফিয়ে পড়ল ওর উপর, তাও একদম বুটের স্টার্ট তুলে। পাটা গিয়ে লাগলো কিপোর পেটে। অঁক করে শব্দ করে কিপো পড়ে গেল মাটিতে। বিদেশ হলে নির্ঘাত লাল কার্ড, কিন্তু এটা বিদেশ নয়। তারপর সাংঘাতিক টেনশনের ম্যাচ, দুজনকেই জিততে হবে। ফলে সেখানে লাল কার্ড দেখিয়ে দিলে বিপদ আছে। এসব ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক হয় না, কিন্তু যারা আসে তারা জান কবুল টাইপের। কিপো মাঠে পড়ে আছে। সত্যম এফসির কিছু ছেলে গিয়ে দেবাশিসকে ধরে ফেলেছে। রূপলী শিবিরের কিছু ছেলেও সেখানে জড়ো হয়েছে। সামান্য ধাক্কাধাক্কি হচ্ছে। সত্যম এফসির ক্যাপ্টেন শঙ্কর এসে বিজনকে বলল, পরিষ্কার লাল, এভাবে মারছে তখন থেকে আপনি দেখছেন না? বিজন কোনো উত্তর না দিয়ে হলুদ কার্ড বের করে এগিয়ে গেল। তারপর ভিড়ের মধ্যে দেবাশিসকে আলাদা করে ডেকে হলুদ কার্ড দেখালো। বাহ, আপনি কেমন রেপ! শঙ্কর পাশে এসে হাত পা ছুঁড়ে অঙ্গভঙ্গি করল। লেটস গো। বিজন আর কথা বাড়ালো না। কিন্তু শঙ্কর পাশে পাশে হাঁটতে লাগলো। ক্লিন রেড কার্ড দিলেন না, এই জন্য আমাদের এখানে ফুটবলের এই হাল। আপনার মতো ফালতু মাল থাকলে এই রকমই হবে। কথাগুলো শঙ্করই বলছিল। আচমকা টম এসে দাঁড়ালো শঙ্করের সামনে। তারপর কথা নেই বার্তা নেই, চপ শালা বলে ঠাস করে থাপ্পড় মারল একটা। শঙ্করের কতটা লাগলো কে জানে। ও মামা বলে সে পড়ে গেল। সত্যম এফসির খেলোয়াড়রা এসে টমের উপর লাফিয়ে পড়ল। রূপলী শিবিরের ছেলেরা এসেও গোলমালে যোগ দিল। মাঠের মধ্যে একটা নিমিষে খণ্ডযুদ্ধ বেঁধে গেল। মিনিট 5-7 পর সব শান্ত হলো। বিজন আর দ্বিধা করল না, সোজা পকেট থেকে লাল কার্ড বের করে দেখিয়ে দিল টমকে। তারপর হাত দিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বলল। টম অবাক হয়ে তাকালো ওর দিকে। তারপর মাথা নেড়ে জার্সি খুলে মুখ মুছতে মুছতে বেরিয়ে গেল। রূপলী শিবিরের দর্শকেরা সাইড লাইন থেকে লাফিয়ে ঝাঁপিয়ে গালাগালি করতে শুরু করল। 2-1 তো মাঠে ঢুকে বিজনকে ধাক্কাও দিল, বলল, চোরটা শালার টাকা খেয়েছে। শেষে 4 জন পুলিশ আর একজন অ্যাসিস্ট্যান্ট রেফারি এসে বিজনকে বাঁচালো। খেলার মাঠে এমনটা হয়, এসব মনে নিলে হয় না। বিজন সময় নিল একটু, তারপর একবার ঘড়ির দিকে তাকালো। সময় কতটা নষ্ট হয়েছে দেখা দরকার। প্রায় 5:45 বাজে। চোয়াল শক্ত করল বিজন। তারপর বাঁশি বাজিয়ে খেলা শুরু করে দিল আবার। আজ পূর্ণিমা। বাড়ির সামনের ছোট্ট বাগানটায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো বিজন। 9টা বাজে। মা নেমন্তন্ন বাড়িতে গেছে। বাড়িতে এখনো একা, তাই ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে একটু। ও চোখ বন্ধ করল। গেটে এবার একটু শব্দ হলো। মা কি ফিরল? চোখ খুলল বিজন, আর সঙ্গে সঙ্গে কেমন যেন করে উঠল ওর বুকের ভেতরটা। মনে হলো কেউ যেন হাজার হাজার কাঁচের গুলি গড়িয়ে দিয়েছে ওর শরীরে। ও দেখল ও
ওদের ছোট্ট জংধরা গেট পার করে সামনে এসে দাঁড়িয়েছে রুবি। কি বলবে বুঝতে পারছিল না বিজন। রুবি চোখের থেকে চশমাটা খুলল, তারপর বলল, ভাই সেফ আছে, আমায় ফোন করেছিল, সবটা বলেছে। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব, মানে আমি কি বলবো বুঝতে পারছি না। মাথা নিচু করল বিজন। আসলে সকালে সুধাময়ের বাড়ি থেকে বেরিয়েও প্রথমেই গিয়েছিল রুবিদের বাড়ি। সেখানে টম আর রুবি কেউ ছিল না। তারপর গিয়েছিল রুবির দোকানে। বৃহস্পতিবার বলে দোকান বন্ধ ছিল, সেই কারণে মাল কিনতে কলকাতা গিয়েছিল রুবি। কি যে অস্থির লাগছিল বিজনের। এবার কি করবে? শেষে মাঠেই বলতে হবে। তার মধ্যে যদি কিছু হয়ে যায়। মাঠে গিয়ে রূপলী শিবিরের ড্রেসিং রুমে যাবার কথা ভেবেছিল বিজন, কিন্তু যা হাইটেনশন ম্যাচ, সেটা ঠিক হবে না। ম্যাচ প্রথম থেকে টানটান ছিল উত্তেজনায়। বিজন সুযোগই পাচ্ছিল না টমের সঙ্গে কথা বলার। কি যে অস্বস্তি লাগছিল বিজনের। শেষে সুযোগ এলো হাফ টাইমে বাঁশি বাজানোর পর। টম নিজেই এগিয়ে এসে বলতে চাইছিল অ্যাডের টাইমটা কম দিয়েছে বিজনদা। আর তখনই ফাঁকা মাঠের মাঝে দাঁড়িয়ে সবটা বলেছিল বিজন। পুজোর প্রসাদ, সুধাময়ের প্ল্যান, মলয়কে দায়িত্ব দেয়া, 6:15 এসে মাঠের কাছে দাঁড়িয়ে থাকবে ওরা, সবটা। বিজন বলেছিল, হাফ টাইমে পালা টম, যেখানে পারিস লুকিয়ে পড়। ঠিক কথা। কোচ শান্তিদা কি ছাড়বে? ভাইটাল ম্যাচ। এসব কথা বললে বিশ্বাসই করবে না। বিজনদা, কি হবে? টমের গলা কাঁপছিল। বিজন চোয়াল চেপে ড্রেসিং রুমের দিকে দ্রুত হাঁটতে হাঁটতে চিন্তা করছিল। তারপর বলেছিল, সেকেন্ড হাফে শুরুতেই একটা বাজে ফাউল করিস তো, আমাকে একটা চান্স দিস। হাওয়ায় চুল এসে ঝাঁপিয়ে পড়ল রুবির মুখে। রুবি সেটা সরিয়ে কানের পিছনে দিয়ে বলল, তুমি লাল কার্ড দেখানোর পরই মাঠ থেকে বেরিয়ে ও ক্লাবের একজনের বাইক নিয়ে কলকাতা থেকে অনেক দূরে চলে যায়। বেশ কিছুদিন এদিকে আসবে না। ও বলেছে তুমি কিভাবে ওকে বাঁচিয়েছ। আমি কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব বিজন? আমি যে কি বলি। আমি জানি তুমি কেন এমন করেছ। আমি জানি তুমি আমায় আজও। রুবির গলা বুজে এলো। বিজন ভাবল রুবির হাতটা একটু ধরবে। ভাবল বলবে সেদিন অন্ধকার গলিতে ও কিচ্ছু করেনি। বলবে টম রুবির ভাই, ওকে কি মারা যেতে দিতে পারে? মানুষ হয়ে আর একজন মানুষের পাশে দাঁড়াবে না? আমরা তো প্রত্যেকে পরের জন্য। সেই ছোটবেলায় রুবিকে ভালোবেসেছিল বলেই তো সারা জীবন ধরে ভালো মানুষ হওয়ার চেষ্টা করে গেছে বিজন। কিন্তু আজ আর কিছুই বলল না, শুধু সামান্য হাসল, ক্লান্তির হাসি। এই জীবনে আর কাউকে কিচ্ছু বলার নেই বিজনের। ও দেখল রুবি দাঁড়িয়ে রয়েছে সামনে। চরাচর জুড়ে এই অপার জ্যোৎস্নায় যেন ফুটে আছে মাধবীলতার গুচ্ছ। বিজন ভাবল, প্রেমিকের কাজ ও করেনি, করেছে রেফারির কাজ। ভালো প্লেয়ারকে গার্ড করে খেলানোই তো রেফারির ধর্ম, সেটুকুই পালন করেছে মাত্র। যেটা ওর কাজ, তার জন্য প্রশংসা আশা করে না। কে কি বলল, ভালো রেফারির কি তা শুনলে চলে?